বন্ধুরা, শ্বেত চন্দনের দাম অনেকটাই ডিপেন্ড করে গাছের মধ্যে কতটা হার্ডউড তৈরি হয়েছে তার উপরে। গাছের বয়স অপেক্ষা কিন্তু এখানে হার্ডউডের গুরুত্ব অনেক বেশি। একটা 20 বছর বয়সী শ্বেতচন্দন অপেক্ষা একটা 10 বছর বয়সী শ্বেতচন্দনের দাম অনেকটা বেশি হতে পারে, যদি 10 বছর বয়সী শ্বেতচন্দনের মধ্যে হার্ডউড বেশি হয়। তো হার্ডউড বন্ধুরা টেস্ট করবেন কীভাবে? হার্ডউড টেস্টিংয়ের দুটো মেথড, একটা ট্র্যাডিশনাল মেথড আর একটা কিন্তু নন ট্র্যাডিশনাল মেথড। তো আমি প্রথমে নন ট্র্যাডিশনাল মেথডটা নিয়ে আলোচনা করব। এটা অনেকটা সেফ এবং এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। যে নন ট্র্যাডিশনাল মেথড, এটাকে মূলত নন ডিস্ট্রাকটিভ মেথডও বলা হয়, অর্থাৎ এই পদ্ধতিতে গাছের কোনো ক্ষতি হয় না। এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে আমাদের মানব শরীরের যেমন এক্সরে হয়, ঠিক সেইভাবেই এখানে কিন্তু চন্দন গাছের হার্ডউড কিন্তু দেখা হয়। ইলেকট্রো রেসিস্ট্যান্ট টোমোগ্রাফ বা ইআরটি, ইলেকট্রো রেসিস্ট্যান্ট টোমোগ্রাফ বা ইআরটি নামক একটি টুলস বা যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা মূলত এই পদ্ধতিতে চন্দন গাছের হার্ডউড টেস্ট করি। 1998 সালে জাস্ট অ্যান্ড জেকব প্রথম এই পদ্ধতি ব্যবহার করেন এবং বর্তমানে এই পদ্ধতি বহুল প্রচলিত। IWST অর্থাৎ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে চন্দন গাছের হার্ডউড টেস্ট করে। এই পদ্ধতিতে কি হয় বন্ধুরা, একটু যদি আমরা দেখে নিই খুব সহজভাবে। মূলত এটা একটা জিওফিজিক্সের কনসেপ্ট। তো এখানে জিওফিজিক্সের কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু চন্দন গাছের হার্ডউড টেস্ট করা হয়। এখানে কি করা হয়? চন্দন গাছের গায়ে একটা নির্দিষ্ট উচ্চতায় একটি প্রাপ্তবয়স্ক চন্দন গাছের গায়ে বা অপ্রাপ্তবয়স্ক চন্দন গাছ হতে পারে, যার আমি হার্ডউড টেস্ট করতে চাইছি, সেরকম একটি চন্দন গাছের গায়ে একটা নির্দিষ্ট উচ্চতায় স্মল আয়োনেলস সেখানে গাছের গায়ে লাগিয়ে দেওয়া হয়। স্মল আয়োনেলস ধরুন বন্ধুরা আলপিনের মতো এরকম পিন টাইপের বস্তু সদৃশ্য আর কি, আলপিনের মতো এরকম দেখতে। তো এই স্মল আয়োনেলস কি করা হয়? চন্দন গাছের গায়ে একটা নির্দিষ্ট উচ্চতায় চন্দন গাছের গায়ে গেঁথে দেওয়া হয়। এরপরে ওই যে আয়োনেলসগুলো লাগানো হয়েছে ওর গায়ে কতগুলো মাল্টি ইলেকট্রো সেন্সর ওর গায়ে ঝুলিয়ে দেওয়া হয় বা স্পর্শ করা হয়। ওই মাল্টি ইলেকট্রো সেন্সর থেকে অনেকগুলো তার এসে সংযুক্ত হয় ইআরটির সঙ্গে বা ইলেকট্রো রেসিস্ট্যান্ট টোমোগ্রাফ যে যন্ত্র তার সঙ্গে সংযুক্ত হয়। এর ফলে ইলেকট্রো রেসিস্ট্যান্ট টোমোগ্রাফ থেকে একটি তড়িৎ স্যান্ডালউডের মধ্যে বা চন্দন গাছের মধ্যে প্রবাহিত হতে শুরু করে। এই তড়িৎ যাওয়ার সময় এই যে ইলেকট্রিক্যাল যে তড়িৎগুলো এইগুলো যাওয়ার সময় চন্দন গাছ কতটা একে রেসিস্ট্যান্ট করতে পারছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্ট চন্দন কাঠের মধ্যে কতটা তৈরি হয়েছে এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স কতটা চন্দন গাছের মধ্যে তৈরি হয়েছে। ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্ট হলো চন্দন গাছ এই তড়িৎগুলোকে চন্দন কাঠ ওই পার্টিকুলার চন্দন কাঠ কতটা বাধা দিতে পারছে, আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স হলো এই যে তড়িৎগুলোকে চন্দন কাঠ কতটা পরিবহন করতে পারছে। এর রেশিও ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারি যে ওই পার্টিকুলার চন্দন কাঠের মধ্যে ওয়াটার কন্টেন্ট কতটা, আয়ন কনসেন্ট্রেশন কতটা হয়েছে, সেল স্ট্রাকচার কতটা হয়েছে, এইগুলো বুঝতে পারি। অর্থাৎ ইআরটি, যেটি ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্ট টোমোগ্রাফ ইআরটিতে ধরা পড়ে যে এর আনুপাতিক হার কতটা। এর থেকে দুটো চিত্র তৈরি হয়, একটা 2D একটা পিকচার তৈরি হয়, একটা 3D পিকচার তৈরি হয়। তো 2D পিকচারে যেটাকে আমরা ক্রস সেকশন পিকচার বলি, 2D পিকচারে আমরা দেখতে পাই যে ঠিক 2D পিকচারের মাঝখানে যদি অনেকটা ডার্ক ব্রাউন দেখতে পাই বা খুব ডিপ ব্রাউন দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে চন্দন কাঠে কিন্তু ভালো হার্ডউড তৈরি হয়েছে। মূলত এই ডিপ ব্রাউন বা ডার্ক ব্রাউন অংশটাই হচ্ছে কিন্তু হার্ডউড, এবং তার সাইডে যে অংশগুলো সেগুলো কিন্তু মূলত অন্য যে কালার সেগুলো কিন্তু মূলত স্যাবউড বা কিছু অংশ যেগুলো হালকা ব্রাউন সেগুলো কিন্তু স্যাবউড থেকে হার্ডউডে পরিণত হতে যাচ্ছে, আর যেগুলো খুব ডিপ ব্রাউন সেগুলো কিন্তু হার্ডউডে পরিণত হয়ে গেছে। এছাড়াও যদি আমরা 3D ইমেজটা দেখি, যেটা 3D ইমেজ এবং যেটা
লংজিটিউডিনাল একটা ইমেজ, অর্থাৎ লম্বা একটা ইমেজ, সেখানে কিন্তু আমরা বন্ধুরা এরকম দেখতে পাবো পুরোটা এর মধ্যে কতটা হার্ডউড তৈরি হয়েছে, অর্থাৎ লেন্থে লম্বাতে কিন্তু আমরা এইভাবে পরিষ্কার কিন্তু দেখতে পাবো যে অংশটা ডিপ ব্রাউন সেটা কিন্তু মূলত হার্ডউড তৈরি হয়েছে। তো এই পদ্ধতিকে নন ডিস্ট্রাকটিভ মেথড কেন বলা হয়? এই পদ্ধতিকে নন ডিস্ট্রাকটিভ মেথড বলার কারণ এই পদ্ধতিতে গাছের কোনো ক্ষতি হয় না, চন্দন কাঠের কোনো ক্ষতি হয় না। এই পদ্ধতিতে চন্দন কাঠ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না এবং আমরা খুব সহজে চন্দন কাঠ কাটার আগে বুঝতে পারি যে চন্দন কাঠের মধ্যে হার্ডউড তৈরি হয়েছে কিনা। যদি হার্ডউড না তৈরি হয় তাহলে চন্দন কাঠ আমরা কাটবো না, আরও অপেক্ষা করব, যখন চন্দন কাঠের মধ্যে হার্ডউড তৈরি হবে সেই সময়ের জন্য অপেক্ষা করব। আর যদি হার্ডউড পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়ে গেছে দেখে নিই তাহলে আমরা চন্দন কাঠ কাটবো। IWST এই পদ্ধতি ব্যবহার করে এবং এটা বর্তমানে খুবই জনপ্রিয়। বিভিন্ন সরকারি দপ্তর থেকে যখন চন্দন গাছ কিনতে আসা হয় বা সরকার যখন চন্দন গাছ কেনে তখন কিন্তু সরকার এই পদ্ধতি ব্যবহার করেই কিন্তু চন্দন কাঠের মধ্যে কতটা হার্ডউড তৈরি হয়েছে সেটা বুঝেই কিন্তু তারপরে গভর্নমেন্ট কিন্তু চন্দন কাঠ কেনে এবং চন্দন চাষিদের ন্যায্য মূল্য দেয়। এর পূর্বে যে পদ্ধতি ব্যবহার করা হতো সেটি ছিল কিন্তু সম্পূর্ণ ট্র্যাডিশনাল মেথড এবং একটা পুরনো প্রথাগত পদ্ধতি, যেটা অনেকটা ডিস্ট্রাকটিভ মেথড। কেন ডিস্ট্রাকটিভ মেথড? তার কারণ এই পুরনো পদ্ধতিতে গভর্নমেন্টের অফিসাররাও কি বা কোনো বিশেষজ্ঞ কি আগে কি করতো যে এই যে চন্দন গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই চন্দন গাছের মধ্যে এইরকম চন্দন গাছের মধ্যে হাত ড্রিল টাইপের, দেখুন এইটা আপনি দেখলে বুঝতে পারবেন, এরকম হাত ড্রিল টাইপের কোনো বস্তু চন্দন কাঠের মধ্যে, চন্দন কাঠের কতটা মোটা সেই রকম দেখে তার মধ্যে প্রবেশ করানো হতো, এরকমটা মুভ করে অনেকটা ড্রিল করে চন্দন কাঠের মধ্যে প্রবেশ করানো হতো। তো চন্দন কাঠের মধ্যে প্রবেশ করালে একটা পার্টিকুলার অংশ যখন চন্দন কাঠের মধ্যে প্রবেশ করে যেত, যাওয়ার পরে ওটা বাইরে বের করে আনলে এই হাত ড্রিলের গায়ে যে কাঠ লেগে থাকতো তার স্মেল নিলে বোঝা যেত যে, স্মেল নিলে যদি গন্ধটা খুব সুগন্ধ হতো তাহলে বোঝা যেত যে চন্দন কাঠের মধ্যে হার্ডউড তৈরি হয়েছে। তো যখন আমরা ড্রিল করতাম, ড্রিল করার পরে গাছের গায়ে একটা ছিদ্র থেকে যেত, তো এই ছিদ্র থাকার কারণে যদিও এই অংশ মোম জাতীয় অন্য কোনো দ্রব্য দিয়ে এটাকে সম্পূর্ণ ভরাট করে দেওয়া হতো, কিন্তু তারপরেও এই ছিদ্রের অংশ থেকে কিন্তু চন্দন গাছ ক্ষতিগ্রস্ত হতো বা চন্দন কাঠের নানান সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতো। যদি হার্ডউড তৈরি হতো তো চন্দন গাছ আমরা কেটেই ফেলতাম, কিন্তু হার্ডউড তৈরি না হলে এই ছিদ্রটা কি হতো, পড়ে থাকতো, তো চন্দন গাছ কিন্তু পরবর্তীকালে ওখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতো, সেক্ষেত্রে কিন্তু চন্দন গাছের ক্ষতি হতো। এই জন্য এই পদ্ধতিকে কিন্তু আমরা ডিস্ট্রাকটিভ মেথড হিসেবে বর্তমানে দেখি। তো এর সাহায্যেও কিন্তু আমরা চন্দন কাঠের মধ্যে হার্ডউড তৈরি হয়েছে কিনা সেটা বুঝতে পারতাম, কিন্তু সেটা এই যে বুঝতে পারতাম এই বিষয়টা কিন্তু বুঝতে গিয়ে চন্দন গাছে কিন্তু অনেকটা ক্ষতি হতো। তো এই দুটো মেথডের মাধ্যমে কিন্তু আমরা চন্দন গাছের মধ্যে হার্ডউড তৈরি হলো কিনা সেটা আমরা বুঝতে পারি। এবং আপনার বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, চন্দন গাছ যখনই বিক্রি করবেন আপনার বা চন্দন গাছ যখন কাটবেন, আগে কাটার পূর্বে হার্ডউড তৈরি হয়েছে কিনা সেটা দেখে নিয়ে কিন্তু চন্দন গাছ কাটতে হবে, তবেই কিন্তু হার্ডউড তৈরি হলে কিন্তু আপনারা চন্দন কাঠের ন্যায্য মূল্য পাবেন। এই প্রসঙ্গে বন্ধুরা বলে রাখি যে চন্দন চাষ রিলেটেড যাবতীয় ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে আপনারা অন্য চন্দন চাষ রিলেটেড ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাতে আপনাদের চন্দন সংক্রান্ত বিভিন্ন বিষয় বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষক, জয় হিন্দ, ধন্যবাদ।